উপজেলা শাখার সম্মানিত শুরা সদস্য ও কর্ম পরিষদ সদস্য জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر إلى آخر الآيات। বাংলাদেশ জামাত ইসলামী 16 নম্বর নেহালপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন দুর্গডাঙ্গা এবং মনোহরপুর ইউনিয়নের সম্মানিত আমির এবং সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী মনিরামপুর উপজেলার সংগ্রামী সেক্রেটারি, সংগ্রামী উপজেলা আমির জনাব অধ্যাপক ফজলুল হক, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মনিরাম উপজেলা গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী মনিরামপুর উপজেলার এমপি পদপ্রার্থী বড় ভাই অ্যাডভোকেট গাজী ইনামুল হক সহ থানা ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার সামনে নেহালপুর এলাকার ইসলামী আন্দোলনের প্রাণপ্রিয় সাথী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি যে মহান রব্বুল আলামিন বিগত 16-17 বছর আমরা এরকম খোলা ময়দানে কথা বলার সুযোগ পাইনি। আমাদের এই কথা বলার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের সকলের সামনে পরিষ্কার। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন নিপীড়নের শিকার আমরা। সবসময় আমাদের আতঙ্কে থাকতে হতো। জানাজা অনুষ্ঠান থেকে গ্রেপ্তার, বিয়ে অনুষ্ঠান থেকে গ্রেপ্তার, মুসলিম নামাজ পড়া অবস্থায় গ্রেপ্তার, মিলাদ মাহফিল থেকে গ্রেপ্তার, পথে ঘাটে যেখানে সেখানে আমাদের সবসময় আতঙ্কে থাকতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত আতঙ্ক কাটিয়ে আমাদের এরকম খোলা ময়দানে ইসলামের কথা বলার সুযোগ করে দিলেন। আমরা আরো একবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। স্মরণ করছি বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেই 69 সালের এই রেসকোর্স ময়দানে যেখানে গত 19 তারিখে আমাদের মহাসমাবেশ হলো, এই সমাবেশে আমাদের প্রিয় ভাই আব্দুল মালেক ইসলামী শিক্ষার পরে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে তাকে হত্যা করা হয়েছিল। বাংলার প্রথম শহীদ। সেখান থেকে আজ পর্যন্ত অগণিত ছাত্র জনতা, সাধারণ মানুষ এই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কাজে শাহাদাত বরণ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বড় ধরনের যে আন্দোলন হলো 36শে জুলাই গত বছর, এই 1 বছর পূর্ণ হলো। যারা শাহাদাত বরণ করেছেন আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলখানায় হত্যা করা হয়েছে, ফাঁসি দিয়ে আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা সকলের শাহাদাতের মৃত্যু আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। নেতৃবৃন্দ আছেন, বক্তব্য দিবেন। আমি এতটুকু কথা বলতে চাই, সামনে আমাদের নির্বাচন। এই নির্বাচনটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন পরীক্ষার নির্বাচন। আমাদের একটা কথা আছে, গ্রাম্য কথায় বলে যে আমাদের দল থেকে একটা কলা গাছ দাঁড় করাই দিলেও
আমরা সেই কলা গাছকে ভোট দেবো ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দাবি করেছেন স্থানীয় নির্বাচন আগে। যদি স্থানীয় নির্বাচন হয়, আমরা মনিরামপুর উপজেলায় 17টা ইউনিয়ন, একটা পৌরসভা সহ 18টা জায়গায় আমরা ইনশাল্লাহ স্থানীয় নির্বাচন অংশগ্রহণ করব। সেই হিসাবে আমাদের যে চেয়ারম্যান পদপ্রার্থী হবেন, ইউনিয়ন কাউন্সিলের মেম্বার হবেন, সংগঠনের পক্ষ থেকে যার নাম ঘোষণা হবে, আমরা তার পিছনে দল মত পার্থক্য ভুলে গিয়ে আমরা তাকে বিজয়ী করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আমি আশা করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ওই আয়াতের আলোকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এবং তোমাদের দায়িত্বশীলরা যখন তারা কোরআন এবং হাদিসের আলোকে হুকুম দেয়, সেই হুকুমগুলো পালন করো। যদি তারা ইসলাম বাদে ইসলামিক কোনো কাজের দিকে তোমাদেরকে আহ্বান করে, সেদিকে ছাড়া দিও না। সে হুকুমটা পালন করা আমাদের জন্য দায়িত্ব কর্তব্য না। কিন্তু যদি আমাদের ইসলামের পক্ষে, আন্দোলনের পক্ষে আমাদের দায়িত্বশীলরা যেটা সিদ্ধান্ত নেবে, যেটা পরামর্শ দেবে, আমাদের ওটা পালন করা একেবারে ফরজ। এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। তাই আমি আশাবাদ ব্যক্ত করব, যেহেতু সংগঠনের পক্ষ থেকে সিদ্ধায় এমপি পদপ্রার্থী হিসাবে আমাদের অ্যাডভোকেট গাজী এনামুল হক, কেন্দ্রীয় সংগঠন তাকে অনুমোদন দিয়েছেন, সেই হিসাবে তিনি আমাদের মনোনীত প্রার্থী। আমাদের বিকল্প কোনো প্রার্থী মনিরামপুর নেই। কি বলেন, আছে? অন্যান্য সংগঠন আমরা শুনতে পাচ্ছি, আমাদের বন্ধু অনেক সংগঠন যারা 4 জন 5 জন রেডি। কালিয়া যদি নির্বাচন তফসিল ঘোষণা করা হয়, তারপরে দিকে মারামারি শুরু হয়ে যাবে। কি বলেন? কিন্তু আমাদের সংগঠন এমন একটি সংগঠন আমরা করি, যে সংগঠনের একজন দায়িত্বশীল যখন ঘোষণা করা হয়, কেন্দ্রের থেকে অনুমোদন হয়ে ঘোষণা হয়, আমরা সবাই আলহামদুলিল্লাহ বলে আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি। আমাদের সেই হিসাবে আমি আহ্বান করব যে, যেহেতু এমপি আমাদের ক্যান্ডিডেট বাছাই হয়ে গেছে, অনুমোদন হয়ে গেছে, এবং আমরা সবাই জেনেও ফেলেছি, আসছে আগামী এই ইউনিয়ন কাউন্সিলের ওই রকম আমাদের যখন প্রার্থীর নাম ঘোষণা হবে, আমাদের প্রত্যেক ইউনিয়নে এবং মেম্বার পর্যন্ত আমরা মেম্বারদেরও তালিকা নিব, মতামত নিব। 9টা ওয়ার্ডে 9টা মেম্বার থাকবে এবং 3 জন মহিলা মেম্বার থাকবেন। আমাদের অধিকাংশ জায়গায় মহিলা মেম্বার সেট হয়ে গেছে। আমরা সব জায়গায় নির্বাচন করবো ইনশাল্লাহ। আমাদের প্রার্থী পাস করুক আর ফেল করুক, সংগঠনের পক্ষ থেকে আমরা নির্বাচন করব। আমাদের কর্মীরা, আমাদের দায়িত্বশীলরা, আমাদের ভাইরা যাতে ভোট দেওয়ার জায়গা পায়। কি বলেন? সাথে সাথে আমি আরো একবার বলবো যে, পরিষদের ইউনিয়নের যিনি আমাদের নাম আসবে, এখনো ঘোষণা হয়নি, যার নাম ঘোষণা হবে আমরা আলহামদুলিল্লাহ বলে সবাই একবার উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী মনিরামপুর উপজেলা শাখার সুযোগ্য আমির জননেতা জনাব অধ্যাপক ফজলুল হক। এ পর্যায়ে আলোচনা পেশ করছেন জননেতা জনাব অধ্যাপক ফজলুল হক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নেহালপুর ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের ভোট কেন্দ্র ভিত্তিক সমাবেশের সুযোগ্য সভাপতি, সম্মানিত ভাই পরিচালক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মনিরামপুরের গণমানুষের নেতা, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যশোর 5 মনিরামপুর থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট গাজী এনামুল হক। উপস্থিত আছেন আমাদের মাঝে একসময় মনিরামপুরে ডিগ্রি কলেজের শিবিরে দায়িত্ব পালন করে গেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একই সাথে শিবিরে দায়িত্ব পালন করেছি, একই হলে ছিলাম, একই সাথে আমাদের থাকার সুযোগ ছিল। সেই সময়কার যে কঠিন ময়দানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে কঠিন অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই পরিবেশে সেই সময়কার সহযোদ্ধা
অত্যন্ত কাছের মানুষ, আলহার ডিগ্রি কলেজের সুযোগ্য সহকারী অধ্যাপক, বর্তমান যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম নেতা, শ্রদ্ধাভাজন ভাই নজরুল ইসলাম হান্নান। উপস্থিত আছেন এই ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন মনিরামপুর উপজেলার সম্মানিত সেক্রেটারি, গণপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান ভাই সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ, প্রাণ প্রিয় গরিব ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাই আমার, মহান আল্লাহ তাআলা দরবার শুকরিয়া আদায় করছে এই জন্য যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে আমাদের জন্য যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। যদি 5 তারিখে গণ অভ্যুত্থান না হতো, এই বিপ্লব সৃষ্টি করা না হতো, তাহলে কি আমরা আজকে এই বিল্ডিং এর মতো জায়গায় অনুমোদন পেয়ে আমরা কি প্রোগ্রাম করতে পারতাম? বলেন, অসম্ভব। সেটা কিন্তু সম্ভব ছিল না। এখানে কিন্তু আমাদের কেউ কিন্তু অনুমতি দিত না। আমরা জানি যে দীর্ঘ এই 16টি বছর বিশেষ করে জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের উপরে যে অমানুষিক নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছে, মামলা হামলা থেকে শুরু করে বাড়িতে ঘুমাতে পারে নাই, শুধু সারা বছরই এই 16টি বছর মাঠে ঘাটে শুয়ে এবং তার নিজস্ব কর্মস্থল পর্যন্ত ঠিক মতো যাওয়া সুযোগ হয় নাই। সর্বক্ষণ মানে দুশ্চিন্তায় উদ্বিগ্নতার মধ্যে সময় কাটাতে হয়েছে। সেই 16টি বছরের মধ্যে আমাদের যে মামলাগুলো ছিল, সে মামলাগুলোকে মানে এত দ্রুত টানা হচ্ছিল যে তাড়াতাড়ি কিন্তু অনেক মামলার রায় দেওয়া হতো এবং সে রায়তে আমাদের সাজাও হয়ে যেত। তার মধ্যে মনিরামপুরে একটা মামলা ছিল, পুলিশ মরে যাওয়ার একটা মামলা। যদিও পুলিশ আমাদের আঘাতে মারা যায় নাই, কিন্তু যে সাক্ষীগুলো দিয়েছিল তারা প্রত্যেকে সাক্ষী দিয়ে গেছিল যে আমাদের আঘাতে সে মারা গেছে। তাতে আমরা ধরে নিয়েছিলাম যে এই মামলাটা রায় দ্রুত হয়ে যাবে এবং তার প্রায় সাক্ষীগুলো নেওয়া কমপ্লিট হয়ে গেছিল, হয়তো তাড়াতাড়ি রায় হয়ে যেত। মানে আজকের দিন পর্যন্ত আমরা বাইরে থাকতে পারতাম না। এই মামলা সাজা দিলে আমাদের জেলখানায় থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সম্পূর্ণ অন্যায়ভাবে, যাদের সেই 71 সালে 75 সাল পর্যন্ত যারা দেশ শাসন করেছিল, সে সময় তাদের নামে কোনো মামলা ছিল না, কোনো জিডি পর্যন্ত কোনো থানায় ছিল না। তারপরেও তাদের সাজানো পাতানো মামলা দিয়ে তাদের ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, ঠিক না বলেন? আমাদের 5 জন শীর্ষ নেতা আর এরপরে 6 জনকে জেলখানার মধ্যে রাখা হয়েছে। তাদের সাথে ফ্যামিলির সঙ্গে কোনো যোগাযোগ করতে দেয় নাই। তাদের উপরে ঠিক অমানুষ নির্যাতন করে বিভিন্ন ভাবে নিষ্পেষণ চালিয়ে তাদেরকে জেলখানার মধ্যে হত্যা করা হয়েছে। আল্লামা দেলাওয়ার সাইদিকে নিয়ে আসা হলো, সুস্থ মানুষ, আনার পরে তাকে একটা সিস্টেম করে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। আমাদের এই বিচারটা আল্লাহ ছেড়ে দিয়েছিলাম যে আমাদের আর কিছু করার নেই, আল্লাহ বিচার তোমার উপরে ছেড়ে দিলাম। কারণ আমাদের যে শক্তি সামর্থ্য যা ছিল, আমরা মনিরামপুরে 13-14 সালে যেভাবে আন্দোলন করা দরকার আমরা সেভাবে আন্দোলন করেছিলাম। সেখানে আমাদের অনেক ক্ষতি করেছে। আমাদের একজন ভাইয়ের চোখ, একটা চোখে গুলি লেগে তার চোখ উড়ায় হতে হয়েছে। 7 থেকে 8 জন ভাই গুলিবিদ্ধ হয়ে তারা ভঙ্গ হয়ে গেছে। আর জয়পুরের ঘটনা তো আপনারা জানেন যে সেখানে 25 জন মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল। এইভাবে তারা কিন্তু অনেক নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে একটা সময় অতিবাহিত করিয়েছে। 24 আগস্টের আজকের দিনেও কিন্তু আমরা জানতাম না যে বাংলাদেশে একটা পট পরিবর্তন হতে যাচ্ছে। সেদিন আমরা এই আন্দোলন দিক থেকে চেয়েছিলাম যে আন্দোলনটা কোন দিকে মোড় নেই। তারপরে যেটা আমরা দেখলাম, সরকারি ভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে যেভাবে হুঙ্কার দিয়ে বলা হচ্ছিল, তাতে কোন রকম মনে হচ্ছিল না যে এই দেশটা নতুন করে আবার স্বাধীন হবে। কারণ ছাত্রদের উপরে তারা যেভাবে নির্বিচার গুলি চালাচ্ছিল, তার দিকে কেউ মনে করতেছিল না যে আসলে কোনো পট পরিবর্তন এদেশে হবে। আল্লাহ মেহেরবানি করেছেন যে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন 2000-এর উপরে, যারা অনেক মেধাবী ছাত্র ছিল তার মধ্যে।
যারা বাংলাদেশের ভবিষ্যৎ ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী যারা হয়, যেন আমাদের মনিরামের যে মহিলা ইউনো সাহেব আছেন, উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাই এরকম দেখা যায় তারা বাংলাদেশের বড় বড় পদে থাকার মতো সুযোগ ছিল, কিন্তু তারা যখন দেখলো যে পিছানোর মতো সুযোগ নাই, তখন তারা সামনে তাদের জীবন উৎসর্গ করেছে। সর্বশেষ সে রং করে আবু সাইদ ভাই যখন বুক পাতায় দিল, আপনারা দেখেছেন, বিশ্বের মানুষ দেখেছে, যখন সে বুকটা পাতায় দিয়েছিল, সে তো জানে যে গুলি চালাচ্ছে, তারপরে বুকটা পাতায় দিলেন কেন? সেখানে তার হয়তো দুটো চিন্তা থাকতে পারে যে এইভাবে পাতা দিলে গুলি নাও করতে পারে, আর এমনও হতে পারে যে আমার রক্তের বিনিময়ে বাংলাদেশ স্পট পরিবর্তন হয়ে যাক, এদেশে মানুষ ইনসাফ কায়েম হোক, এদেশে মানুষ মুক্তি পাক, এটাও হতে পারে। আল্লাহ তাআলা তারা যারা রক্ত দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। অনেক ভাই এখন বঙ্গুত্ব বরণ করে আছে, হাসপাতালে বেডে আছে, আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। জামাত ইসলামী একটা পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা ছিল 2048 সাল। আমরা জানি যে বিগত যে সরকার ছিল, শেখ হাসিনা সরকারকে সহজে কেউ নামাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত দ্রুত হয়ে যাবে, এটা কিন্তু আমাদের কারো কেউ আমরা কেউ কল্পনা করতে পারি নাই। পেরেছি বলেন? কেউ কল্পনা করতে পারে নাই। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন এই জন্যে যে তারা সীমা অতিক্রম করেছিল, যে সীমা অতিক্রম আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তাআলা সেই পরিবেশ করে দেওয়ার পরে এদেশের মানুষ এখন চেয়ে আছে আমাদের দিকে, ঠিক নাকি? এদেশের মানুষ, সাধারণ মানুষগুলো, যারা খেটে খাওয়া মানুষ, দিন মজুরি মানুষ, যারা এদেশের এলিট পার্সেন্ট, তারাও কিন্তু তারা মনে করে যে বাংলাদেশের সে স্বাধীনতার পর থেকে যে দলগুলো ক্ষমতায় এসেছে, তারা কিভাবে শাসন করেছে, একাধিকবার তারা ক্ষমতায় এসেছে, কিভাবে দেশ শাসন করেছে, শোষণ করেছে, এটা তারা কিন্তু দেখেছে, এরা কিন্তু জানে। এই জানার পরে এদেশের মানুষ এখন মনে করে যে সামনে নির্বাচন, যে নির্বাচনে যে সালেই দিক না কেন, আমরা জামাত ইসলামীকে ভোট দিতে চাই। এখন এদেশের মানুষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, আর এটা মাঠে ময়দানে আমরা সবাই বুঝতেছি যে বাংলাদেশের মানুষ আমাদের দিক চেয়ে আছে, জামাত ইসলামের দিক চেয়ে আছে, যে জামাত ইসলামের সামনে ক্ষমতায় আসুক, দেশটা সুন্দরভাবে চলুক, ইনসাফ ভিত্তিক দেশটা চলুক, সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত একটা দেশ হোক, যাতে আমরা ঘুমাতে পারি, আমরা যাতে বাঁচতে পারি, ঠিক না বলেন? মানুষ আমাদের দিক চেয়ে আছে। এখন এই যে কেন্দ্র ভিত্তিক যে সমাবেশ আমরা কেন করতেছি, আমাদের কি দায়িত্ব কর্তব্য? দেখা যাচ্ছে আমাকে সবার মধ্যে কিন্তু এখন ভালো লাগতেছে, কারণ এই কারণে ভালো লাগতেছে যে একটা দুঃসময় আমরা অতিক্রম করেছি। মানুষ কষ্টের পরে যে দিনটা আসে, দেখবেন আপনার যখন বেশি কষ্ট হয়ে যায়, গা বেশি ঘামে, এরকম ফ্যানের তলে করবেন, যদি গা বাতাস লাগে তাহলে কিন্তু ভালো লাগে, লাগে না বলেন? ভালো লাগে। আপনার ক্ষুধা যদি বেশি পেটে থাকে, আপনি একটা খাবার খেতে যান, দেখবেন তৃপ্তি সহকারে আপনি খেতে পারবেন, যে তরকারি হোক না কেন আপনি খেতে পারবেন, পারবেন কিনা? কষ্টের পরে যেটা অর্জন, যা আমাদের সবার মনে একটা আত্মতৃপ্তি অনুভব আমরা করতেছি, এটা ঠিক। কিন্তু কথা হচ্ছে যে এদেশের মানুষ মুক্তি পেলেও আমরা কিন্তু মুক্তি এখনো পাই নাই। পেয়েছি বলেন? আমাদের কিন্তু মুক্তি হয় নাই। আমাদের মুক্তি হবে তখন যখন এই দেশের যে ছাত্র জনতা, যে যুব সমাজ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের সেই স্বপ্ন যখন বাস্তবায়িত হবে দেশে, সেই স্বপ্ন বাস্তবায়িতের দায়িত্ব হচ্ছে আগামী যে সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আমাদের করণীয় কি। আমরা আপনাদের কাছে পর্যায়ক্রমে আসবো এবং সেখানে আমরা বলে যাব যে এরপরে করণীয় কি। আমাদের কেন্দ্র ভিত্তিক বলা হয়েছে কমপক্ষে 2 শতাধিকের উপরে আমাদের কমিটি করে তাদেরকে আমাদেরকে আওতায় নিয়ে আসে কি দায়িত্ব করতে হবে, সেটা আমরা এরপরে এসে বলবো। কিন্তু কমিটির কাজটা আমাকে সেরে ফেলতে হবে। কেন্দ্র ভিত্তিক 200 বা 300 এরকম, এইগুলো যারা এলাকায়, যারা আমাদের ভোটার আছে, যারা সেখানে এলাকার প্রভাবশালী, সেই কেন্দ্রের আশেপাশে যাদের বসবাস, যারা প্রভাব রাখে, সেই ধরনের লোকদেরকে সামনে দিয়ে আমাদের কাছে কমিটিগুলো করে সামনে যে নির্বাচনটা আসবে, আপনারা এটা মনে করেন না যারা ক্ষমতা পাল্টাপাল্টি করেছে দেশ স্বাধীন হওয়ার পরে, যখন এদেশ থেকে আওয়ামী লীগ বিদায় নিয়েছে,
তখন যে আর একটা বড় দল আছে, তারা কিন্তু মনে করেছে যে আমরা আছে তাদের উত্তরসূরি, মানে দেশের দায়িত্ব আছে, আমলিগ না থাকলে বিএনপি, আর বিএনপি না থাকলে আমলিগ। আমলিগ ক্ষমতায় গেলে যদি ফ্রড করে তাহলে বিএনপি আসবে, আর বিএনপি ফ্রড করলে আমলিগ আসবে। এটা তাদের একটা বর্তমান ধারণা আছে, ঠিক না বলেন? তারা এটা মনে করে, এবং সেই সূত্র ধরেই তারা এটা মনে করেই কিন্তু তারা মনে করতে যে সামনে ক্ষমতায় আমরা আসবো এবং আসতেই হবে। জনগণের চাপ পাওয়াটা তারা পছন্দ করতেছে না। এখন এই কঠিন ময়দানে তারা কিন্তু সহজে ছাড়তে চাবে না। সহজে তাদেরকে আপনারা যখন ভোট দিতে চাবে তখন সহজে তারা মেনে নেবে না, কিন্তু এই জনগণের ভোটটা কেন্দ্রের পর্যন্ত আনা দায়িত্ব হচ্ছে আপনাদের। সেই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। কারা কারা রাজি আছেন আপনার হাত তুলে দেওয়া? সম্মানিত ভাইরা আমার, এই কেন্দ্রে আমাদেরকে কেন্দ্রের বাইরে, ভিতরে এবং রাস্তাঘাটে সব জায়গায় কিভাবে দায়িত্ব পালন করতে হবে আমরা আপনাদেরকে বলে দেব। তবে এখন থেকে আমাদের ভোটার কালেকশন করতে হবে। এখন থেকে ভাগ ভাগ করে যার যে এলাকা আছে সেই ভোট কেন্দ্রে সারাউন্ডে আপনারা যারা কর্মী আছেন, ভোট কর্মী যারা আছেন, প্রত্যেকে ভাগ করে নিয়ে নিন। তাদেরকে এখন থেকে তদারকি করতে হবে এবং সে নির্বাচনের দিন রাত পর্যন্ত তাদের পাশে আপনার থাকতে হবে, তাদের সুবিধা অসুবিধা জানতে হবে, যাতে সেখানে কোনো রকম অন্যরা যাতে সেখানে দাঁত বাড়াতে না পারে সেই ধরনের দায়িত্ব পালন করতে হবে। যারা আগে 5 ঘন্টা 6 ঘন্টা দায়িত্ব পালন করেছেন, এখন 10 ঘন্টা দায়িত্ব পালন করতে হবে। যত দিন যাবে প্রত্যেক মাসে 2 ঘন্টা করে দায়িত্ব আপনাদের বাড়াই দিতে হবে। এইভাবে আমাদের ভোটার আগের দিন থেকে শুরু করে ভোটের দিন পর্যন্ত সারা রাত অলওয়েজ 48 ঘন্টা আপনাদেরকে এই জনগণের পাশে থাকতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে, আমাদের ভাইরা আছেন, পরবর্তী নির্দেশনা ওনারা দেবেন, আর এর পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এসে আপনাদেরকে এই নির্বাচনী কৌশলটা কি হবে, কিভাবে নির্বাচনে দেখি, কিভাবে দায়িত্ব পালন করতে হবে, বাইরে ভিতরে সামনে পিছনে, এটা আমরা আপনাদেরকে বলে দেব। এখন আমরা সংক্ষিপ্ত ভাবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি দোয়া চেয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার সুযোগ্য সহসভাপতি, সাবেক ছাত্র নেতা অমুক্ত বরণকারী জনাব নজরুল ইসলাম হামিদ। সম্মানিত মনিরামপুর থানার এই ইউনিয়ন কর্তৃক 3 ওয়ার্ডের আজকে ভোট কেন্দ্র ভিত্তিক এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, আজকে আপনাদের প্রধান অতিথি, আপনাদের একান্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব, যাকে নিয়ে আপনারা সামনে স্বপ্ন দেখতেছেন, অ্যাডভোকেট গাজী আনামুল হক সাহেব, আপনাদের প্রাণপ্রিয় দায়িত্বশীল জনাব অধ্যাপক ফজলুল হক সাহেব, থানা সেক্রেটারি খলিলুর রহমান সহ অন্যান্য মঞ্চের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট ভাইরা, আমি আবার আপনাদের সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, মনিরামপুর মাঝে মাঝে আমার মনে হয় সেকেন্ড হোম। আমি 90 দশকে এই স্কুলেও অনেকদিন আমি প্রোগ্রাম করে গেছি। অনেকে যারা পুরনো আছেন আমাকে চেনেন। আসলে আমি অনলি 5 মিনিট কথা বলবো, সে কারণে অ্যাড্রেসিংটা কমায় দিলাম। আমি আপনাদেরকে যেই কথার দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, থানা আমির সাহেব এই ইতিহাস টেনে আমাদের করণীয় সম্বন্ধে একটি দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত ভাইরা, আল্লাহ মানুষকে যে নিয়ামত দেয়, সেই নিয়ামতটা 2 ভাবে শুকরিয়া আদায় করতে হয়। নিয়ামতটা কি দিয়েছে থানা আমির সাহেব বলেছে। ধরেন আজকে হলো জুলাই আগস্টের 1 তারিখ। বিগত বছরের যদি 1 তারিখ হতো, তাহলে এখানে জামাত ইসলামের আইডেন্টিটি এরকম একটা প্রোগ্রাম করতে লাগলে মিনিমাম 200 লোক সিকিউরিটিতে রাখতে হতো। তাও প্রোগ্রামটা আপনারা সাবলীল করতে পারতেন না, কারণ সবসময় উৎকণ্ঠা, উদ্বিগ্নতা সবার ভিতরে কাজ করতো। এই আছে ডিএসবি, এই আছে এনএসআই, এই আছে পুলিশ, এই আছে র্যাব, এরকম একটা উদ্বিগ্নতায় কাজ করতো। সেখান থেকে আল্লাহ উত্তীর্ণ করে আমাদেরকে এখানে দিয়েছে বিশাল নিয়ামত। আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে ভাবতে পারি না যে ফ্যাসিস্ট চলে গেছে। দেখেন নমরুদ বিশাল পরাশক্তি, তাকে আল্লাহ অপদস্থ করেছিল একটা ডানা ভাঙা মশা দিয়ে। 28 তারিখে ঢাকায় গিয়েছিলেন কে কে একটু হাত করেন তো। 28 তারিখে, গত বছরের আগের যে 28 তারিখ আমরা ঢাকায় গিয়েছিলাম, আমলিগ মানে বিএনপি এবং আমরা যৌথভাবে
সেদিন ঢাকায় আমরা ছাড়া কেউ ছিল না। আমি প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের 1-1.5 লোক দেখেছিলাম, যারা বিরানি নিয়ে টানাটানি করছিল, আর কোনো কাজ ছিল না। তার 3 ঘন্টা পরে গোটা ঢাকার চিত্র চেঞ্জ হয়ে গেল, সব আওয়ামী লীগ হয়ে গেল, পুলিশ হয়ে গেল, আমরা বীর দর্পে পালায় আসলাম। বিএনপি এবং জামাতের মতো একটি সুসংগঠিত এবং এত বড় পাওয়ার আওয়ামী লীগের কাছে অর্বাচীন শিশুর মতো ফেলিওর হয়ে বাড়ি যার যার মতো যান নিয়ে পালালো, রাস্তাঘাটে অ্যারেস্ট হলো, মারধর খাইলো, ম্যাসাকার হয়ে গেল। সেই আওয়ামী লীগ আবাবিল নামক পাখি দ্বারা কেমন ভাবে নাস্তানাবুদ হইল, একটা স্ক্রিপ্ট পড়বে 5 মিনিটই, সেই সুযোগও সে পায়নি। ধরেন আমি অধ্যাপক নজরুল ইসলাম এই মাঠে আরেকজন অধ্যাপক সাথে মারামারি করবো, সে আমার 2টো চড় মারবে, আমি কি খুব বেশি অপমানিত হব? কিন্তু ক্লাস 6 এর একটা ছেলে কিংবা একটা ভ্যান আলো যদি আমার জুতো দিয়ে একটা বাড়ি মারে, তাহলে এসে অবস্থা আমি খুব দেখাতে পারবো? আমার আত্মহত্যা করতে হবে। আওয়ামী লীগের দেশে আত্মহত্যা করেছে, বিবেক থাকলে তারা আর ওই নামটাই উচ্চারণ করা ঠিক হবে না তাদের, কিন্তু বিবেক শূন্য সত্তা হলো আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট। সেজন্য আজকে অন্য দেশে বসেও আমাদের বিরুদ্ধে তারা কনস্পিরেসি করে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেদিকে একটু আসি, যে আল্লাহ নিয়ামত দিলে 2টা ভাবে তার শুকরিয়া আদায় করতে হয়। একটা হচ্ছে মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আর একটা হলো কাজের মাধ্যমে। আজকে আমাদের যে নিয়ামত আল্লাহ দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কাজের মাধ্যমে, যেটা খুব সামনে কাছাকাছি চলে আসছে। আমাদের হয়তো অনুভূতি লাগতেছে না, কিন্তু যারা আমাদের অপোজিশনে আছে, এখন অপোজিশন তো আবার অ্যানাদার হয়েছে, যারা আমাদের সহযোদ্ধা ছিল তারা আমাদের অপোজিশন হয়েছে, আর একটা অপোজিশন আদর্শ থেকে আমাদেরকে কি করছে, আমাদেরকে প্রেসার ক্রিয়েট করতেছে। আর কোরআনের একটা আয়াত আছে, আল কুফরু মিল্লাতে ওয়াহিদা, জানেন আপনারা? সুতরাং সময়ের ব্যবধানে এই বিগত ফ্যাসিস্ট গ্রোথ যেটা গ্রো করছে, সেই ফ্যাসিস্ট এক হয়ে যাওয়ার সময় সম্ভাবনা, এই দুর্দান্ত প্রতাপের ফ্যাসিস্টকে আমাদের মোকাবেলা করতে হবে। এই ফ্যাসিস্টকে যদি মোকাবেলা না করতে পারে তাহলে কি হবে? আল্লাহ শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আর আল্লাহ শুকরিয়া আদায় করতে গেলে কি করতে হবে আমাদের এখন? যে আমাদের অবশ্যই রসুলের সুন্নাতের দিকে যেতে হবে। রসুল যেভাবে বিশাল বিশাল পরাশক্তিকে মোকাবেলা করেছে, রসুল আহ্বান করেছে ওই রোমদের বিরুদ্ধে, পারস্যদের বিরুদ্ধে, সাহাবীরা তাদের সর্বস্ব দান মাল সবকিছু দিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আল্লাহ সেখানে বিজয় দিয়েছে। সুতরাং এই সামনের এই ইলেকশনটা কিন্তু একটা যুদ্ধ আসতেছে, একটা পরাশক্তির বিরুদ্ধে, এবং সেই পরাশক্তি প্রকাশ্য থাকবে আমাদের যারা এখন আমাদের সহযোদ্ধা বিপক্ষে গেছে, তার পিছন দিকে থাকবে আরেকটা পরাশক্তি, যেটা আমরা দেখতে পারবো না, কিন্তু তার কলকাঠি যে টাকা লুট করে গেছে তার একটা অংশ তাদেরকে ওখানে ব্যয় করবে, কারণ তাদের ফিরে আসতে লাগলে ওখানে ব্যয় করতেই হবে। সুতরাং আপনাদেরকে আমি অনুভূতিতে একটু বলতে চাই যে আসেন ভাই, আমরা এই সামনের এই ইলেকশনটাকে আমরা একটা যুদ্ধ হিসেবে ঘোষণা করি, এবং আমরা সবাই যা যা যেভাবে যতটুকু আমাদের অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি নিয়ে আমরা মাঠে ঝাঁপাই পড়ি, তাহলেই আমাদের মুক্তি আসবে। না হয় কি হবে, আগে তো আমরা বাড়ি থাকতাম না, আমাদের বউ বাচ্চা থাকতো, ওই যে আপনাদের ক্যান্ডিডেট সাহেব থাকতো না বাড়ি, তার বাচ্চা কাচ্চা থাকতো, ছেলেরা হয়তো থাকতো না, আমি বাড়ি থাকতাম না, আমার বউ বাচ্চা কাচ্চা থাকতো। আগামীতে যদি ফ্যাসিস্ট আসার সুযোগ পায়, আপনার বাড়ির চিহ্ন থাকবে না। আপনার দেখেছেন তো এখন উন্মুক্ত হয়েছে, ধরে নিয়ে আসছে আসামিকে, তাকে ধরে রেখেছে, আর তার বউকে রেপ করেছে। খুদা না খাস্তা এরকম পরিবেশ ফিরে আসতে পারে যে আমাদের আচার আচরণ চলাফেরা আমাদের অ্যাক্টিভিটি দুর্বলতা দেখা যায়। আপনারা কি এটা চান? অতএব আমাদের সবার সোচ্চার হওয়া দরকার, যার যতটুকু অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি যে মাঠে সমান তালে কাঁধে কাঁধ মিলে কোনো বিভেদ সৃষ্টি না করে, অতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতের ভিত্তিতে আমাদের কাজ করে অবশ্যই এই কঠিন ময়দানকে ফেস করে যে আমরা সুসংবাদের প্রত্যাশী, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গণমানুষের নেতা, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আগামী নির্বাচনে মনিরামপুরের এমপি পদপ্রার্থী জননেতা জনাব অ্যাডভোকেট গাজী ইনামুল হক সাহেব। এ পর্যায়ে প্রধান অতিথির আলোচনা পেশ করবেন জননেতা অ্যাডভোকেট গাজী ইনামুল হক সাহেব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক, আমাদের উপর রহম করুক, এবং আমাদের এই ত্যাগ কুরবানিকে আল্লাহ কবুল করে নিক। আজকের এই বাংলাদেশ জামায়াত ইসলামী
নেয়ালপুর ইউনিয়ন এর 3টি ওয়ার্ড, তাই তো 3টি ওয়ার্ডের কেন্দ্রভিত্তিক কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি, অন্যতম বিশেষ অতিথি অধ্যাপক ফজলুল ভাই, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, অন্যান্য অতিথিবৃন্দ, প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আমরা আমাদের অতীত শুনেছি, সব জেনেছি। আমি এক বাক্যে যদি বলি, দুইবার স্বাধীনতা অর্জন করেছি, একবার পাকিস্তানের 47 সালে ধর্মের নামে জাতিতত্ত্বের ভিত্তিতে, আর একবার 71 সালে। কিন্তু যারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, লোভ দেখিয়েছে, তারা কেউ 47-এর পরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারাও কথা রক্ষা করেনি। 71 পরবর্তী এই বিপ্লবের আগ পর্যন্ত যারা দেশ চালিয়েছে তারা কেউ কথা রক্ষা করে। সরকারের পর সরকার, দলের পর দল পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে মুসলিম অমুসলিম কারোর ভাগ্যের পরিবর্তন হয় নাই। নেতা নেত্রীর ভাগ্যের পরিবর্তন হয়েছে। নেতাদের দোতলা বাড়ি ছিল, দোতলা হয়েছে, দোতলা বাড়ির মালিক 10 তলা বাড়ি হয়েছে, 2টা বাড়ি 20টা বাড়ির মালিক হয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হয়। তার কারণ আমি ইতিমধ্যে একটা ডাটা, এই 1 বছরের মধ্যে এই মনিরামপুরে প্রায় 600-র মতো প্রকল্প এসেছে, কোটি কোটি টাকা। এই প্রকল্পের কয়টা প্রকল্পের সুবিধা জনগণ ভোগ করেছে? তার মানে বাংলাদেশের যারাই ক্ষমতা আসুক, রাষ্ট্রের যে রেগুলার যে কার্যক্রম থাকে সেটাই যদি দুর্নীতি মুক্ত অবস্থায় জনগণ পর্যন্ত পৌঁছাতো, তাহলে বাংলাদেশের চেহারা অনেক আগেই পাল্টে যেত। এই সমস্ত প্রকল্পের টাকা কোনটার পুরোটাই মেরে দেয় নেতারা, আর যেগুলো পায় তার 10% থেকে 20%, 20%, 80% সব নেতা নেত্রীদের পকেটে যায়। এমন একটা দেশকে আমরা সারা জীবন চাই, কথা বলেন, সারা জীবন চাই? আমরা এক নতুন বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি মুক্ত, স্বজন প্রীতিমুক্ত, আত্মীয়করণ, বংশীয়করণ, স্বামীকরণ, স্ত্রীকরণ, এই ধরনের নেতৃত্বের বাংলাদেশ আর আমরা দেখতে চাই না। আমরা যে বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি মুক্ত, অসাম্প্রদায়িক, এক কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, যেখানে আপনার আমার মেধাবী সন্তানের চাকরির জন্য ঘুষ দিয়ে চাকরি করা লাগবে না। আপনারা জানেন আবু সাইদ ইংরেজি বিভাগের ছাত্র ছিল। আমি গত মাসে 3বার রংপুরে একটি মামলা করতে গিয়েছি। আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে, যেখানে আবু সাইদ শহীদ হয়েছে, সেই জায়গায় দেখে এসেছি। আবু সাইদ পরিবারের মেধাবী সন্তান, ইংরেজি বিভাগে পড়ে, আন্দাজ করা যায় মেধাবী না হলে যে কোনো শ্রেণী ইংরেজিতে পড়তে পারে না, কিন্তু হয়তো তার চাকরি হতো, ঘুরে বেড়াতো। আজকে যদি আপনার সন্তান, আজকে জেলা প্রশাসক গত সপ্তাহে আমাকে বলছিলেন এই যশোর জেলায় 2000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে। এইসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ওই সভাপতি যারা হয় তারা 20 লক্ষ টাকা করেও যদি ঘুষ নেয় চাকরি দেওয়ার জন্য, তাহলে 2000-কে 20 লক্ষ টাকায় গুণ করে দেখেন কতশো কোটি টাকা হয়। এই হাজার হাজার কোটি টাকা দিয়ে যশোর জেলার পুরো উন্নয়ন হয়ে যায়। এগুলো সব নেতা নেত্রীদের পকেটে যায়। আমার আপনার সন্তান মেধার ভিত্তিতে চাকরি পায় না। বাংলাদেশ জামাত ইসলামের আমির জামাত কি বলেছেন? আজকে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি আমাদের নেতাদের জনগণের জন্য কাঁদে, অসুস্থ হলে সবসময় আবুল দল মারে। একমাত্র নেতা বাংলাদেশের প্রথম 54 বছরে দেখিয়ে দিল, তিনি বলছেন চিকিৎসার জন্য বিদেশে যাব না। আমি আমার দেশের জনগণ যেই দেশের চিকিৎসা নাই সেখানে আমি চিকিৎসা নেবো সেই ডাক্তারদের কাছ থেকে। অতএব এই নেতৃত্বের বাংলাদেশ আমরা চাই। কারা কারা এই নেতৃত্বের বাংলাদেশ কায়েম করার জন্য এই চূড়ান্ত জিহাদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য এবং আগামী দিনের ভোট জিহাদে শরীক হয়ে জান বাজ করে লড়াই করতে চাই? কারা কারা অঙ্গীকার করতে হবে, হাত তুলে। আজকে আর 1 মিনিটের কথা শেষ করতে চাই। আজকে অনেকগুলো ঘোষণা রয়েছে, জেলার ঘোষণা
এবার কেন্দ্রভিত্তিক ঘোষণা। এই নামাজের পরে আপনার জন্য খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা নামাজের পরে কারা কারা চলে যাবেন, এই প্রোগ্রামে চলবে, এটা না এসে এই প্রোগ্রামকে ক্ষতি করে কারা কারা চলে যাবেন হাত তোলেন। আমরা জি মাশাআল্লাহ আমরা এখানে থাকবো, জি আমরা এখানে থাকবো, শরীয়তি ওজল ছাড়া কেউ যাবেন না। এখানে খাদ্য গ্রহণ করবেন, এখানে এরপরে প্রোগ্রাম চালাবেন। আমাদের মহতারাম জেলা সেক্রেটারি, ওনার এই উপজেলা সেক্রেটারি, ওনার নেতৃত্বে এখানে নির্বাচনী কমিটি আছে, তারা এখানে অনেকগুলো ঘোষণা দিবেন। আপনারা এই প্রোগ্রামে পূর্ণ শেষ করার পরে যাবেন, এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার জন্য দোয়া চাচ্ছি, আপনাদের দোয়া করতেছি। আল্লাহ আগামী দিনের বাংলাদেশে আমাদেরকে জন্য এক নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য কবুল করেন। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম। পরবর্তী আমরা আলোচনা সেশনটা এখানে শেষ করছি। পরবর্তী সেশনটা উপজেলা আমির সাহেবের পক্ষ থেকে অনেক তথ্য নেওয়ার বিষয় আছে, অনেক কিছু বিষয় আছে, আলোচনা আছে, অনেক কিছু আনুষ্ঠানিকতা আছে। এই জন্য নামাজ পড়েই আপনারা এগুলি কোনো অবস্থাতেই গ্রহণ করবেন না, দ্রুত চলে যাবেন ইনশাআল্লাহ। অনেক কিছু তথ্যের বিষয় আছে, উপজেলা আমির সাহেবের পক্ষ থেকে এটা গ্রহণ করা হবে। আপনারা অবশ্যই নামাজ পড়ে চলে যাবেন।